হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা উদ্ভিদের কাণ্ডের যে পোর্শনটা আছে সেটা বেসিক্যালি কমপ্লিট করব। ওকে, তো দেখো কাণ্ডের মধ্যে যেটাকে আমরা শুট সিস্টেমও বলেছিলাম, তো এই শুট সিস্টেমের মধ্যে বেসিক্যালি কি কি থাকে আমরা প্রত্যেকেই জানি এটা কম বেশি। ওকে, তো সেই জিনিসগুলো জাস্ট শর্টে একবার আমরা রিভিশন করবো। কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের জানতে হবে এক্সট্রা করে, সেগুলো আমরা দেখবো। এবং তার সাথে সাথে এদের মধ্যে বেশ কিছু টাইপস আছে, কাণ্ডের মধ্যে অনেকগুলো টাইপস আছে, এটা আমরা মূলের মধ্যে দেখিনি। তো এখানে সেই টাইপস গুলো আমাদের একটুখানি দেখতে হবে। ওকে, তো চলো লেট না করে শুরু করা যাক। তো আমাদের চ্যাপ্টার তো তোমরা প্রত্যেকেই জানো হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 চলছে, যেটা আমাদের সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান বা আমরা বলতে পারি মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। যেসব হচ্ছে সপুষ্পক উদ্ভিদ যাদের ফুল আছে তাদের মরফোলজি বাইরের দিক থেকে তাদের দেখতে কেমন, আমরা সেটা বেসিক্যালি এই অধ্যায়ের থ্রুতে জানছি, তাই না? তো এখানে আমরা আজকে যেটা হেডিং দেবো কাণ্ড। ওকে, প্রত্যেকে হচ্ছে হেডিং দিয়ে নাও, নিজেদের খাতা পেন বের করো এবং হচ্ছে হেডিং দাও কাণ্ড, যেটাকে আমরা বলি শুট, SHEET। ওকে, তো আমাদের প্রত্যেকটা জিনিসকে নোট ডাউন করতে হবে, যখনই হচ্ছে পড়বে নিজেদেরকে নোট ডাউন করতে হবে। ওকে, তো দেখো কাণ্ডের মধ্যে প্রথমে আমরা যেটা দেখবো এদের হচ্ছে বৈশিষ্ট্য। তো আমরা বলেছি বৈশিষ্ট্য, তো কাণ্ডের মধ্যে যেগুলো দেখা যায় কম বেশি আমরা প্রত্যেকেই জানি যে কাণ্ডের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায়, সেগুলো আমরা চট করে একটু লিখে নেবো, কারণ আমাদের MCQ কোয়েশ্চেন, তো সেই কারণে আমাদের বেশি লেখালেখির দরকার নেই। শুধু আমাদের জিনিসটা জানতে হবে, খাতাতে ছোট ছোট নোট রাখতে হবে এবং সেই ব্যাপারে নিজের কাছে নলেজ রাখতে হবে। তারপর আমাদের MCQ কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা প্র্যাকটিস করবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো নাও এখানে প্রথমেই 1 নম্বর বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, কাণ্ডে পাতা ফুল ফল ইত্যাদি উৎপন্ন হয়। কাণ্ডে পাতা ফুল ফল ইত্যাদি উৎপন্ন হয়, এই জিনিসগুলো আমাদের থাকে। সেকেন্ড 2 নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি, কাণ্ডে পর্ব ও পর্ব মধ্য থাকে। কাণ্ডে পর্ব ও পর্ব মধ্য থাকে থাকে নেক্সট আমরা 3 নম্বর পয়েন্টে হচ্ছে নোট ডাউন করব, কাণ্ডে শালক সংশ্লেষ ঘটে। শালক সংশ্লেষ যদিও আমাদের কাণ্ডের পাতার সাথে ঘটে, কিন্তু আমরা মনে রাখবো কাণ্ডের মধ্যে ঘটছে, কারণ পাতা কি কাণ্ডেরই পার্ট, তাই না? তাহলে আমরা এখানে লিখবো কাণ্ডের শালক সংশ্লেষ ঘটে। শালক সংশ্লেষ ঘটে, কাণ্ডে শালক সংশ্লেষ ঘটে। 4 নম্বর পয়েন্ট আমরা নোট ডাউন করব, কাণ্ড বা কাণ্ড আলোর প্রতিকূলে, আলোর হচ্ছে অনুকূলে, তো কাণ্ড আলোর অনুকূলে ও অভিকর্ষের প্রতিকূলে অভিকর্ষের প্রতিকূলে বৃদ্ধি পায়। তাহলে কাণ্ড আমাদের আলোর অনুকূলে এবং অভিকর্ষের প্রতিকূলে বৃদ্ধি পায়। 4 নম্বর। এবার আমাদের 5 নম্বর পয়েন্ট লিখবো, কাণ্ডের শাখা প্রশাখা। কাণ্ডের শাখা প্রশাখা, কারণ আমরা জানি ডালপালা থাকে, তো সেক্ষেত্রে কাণ্ডের শাখা প্রশাখা বহির্জনিষ্ণু ভাবে উৎপত্তি হয়। বহির্জনিষ্ণু ভাবে উৎপত্তি হয়। বহির্জনিষ্ণুভাবে উৎপত্তি হয় মানে হচ্ছে বাইরের দিক থেকে। আমাদের কাণ্ড যদি আমরা দেখি একটা কাণ্ড, তাহলে বাইরের দিক থেকেই হচ্ছে ডালপালাগুলো উৎপত্তি হয়। কিন্তু মূলের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি, এটা মূলের ক্ষেত্রে আমরা বলেছিলাম, আচ্ছা মূলটা যদি আমরা এখানে আঁকি জাস্ট হচ্ছে অ্যাজ এ ডেমো আমরা যদি বলি, তাহলে এখানে মূলের যে অংশগুলো সেগুলো আসলে ভিতরের দিক থেকে, যদি আমরা মূল দেখি তাহলে এরা এর ভিতরের দিক থেকে হচ্ছে উৎপন্ন হয়, তাই না? তো এগুলো আমরা দেখেছিলাম। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে কাণ্ড এখানে হচ্ছে বাইরের দিক থেকে উৎপন্ন হয়, যে কারণে ডালপালা ভাঙলে জাস্ট বাইরের এই জায়গাটা একটা স্কার বা দাগ হচ্ছে থাকে, এবং এটা আবার আস্তে আস্তে সময়ের সাথে সাথে মিলিয়ে যায়। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমাদের এখানে মূলটা আমাদের দরকার নেই, তো আমরা শুধু মূলেরটা বোঝানোর জন্য আমরা খেয়াল রাখবো যে কাণ্ডের যে শাখা প্রশাখা সেটা আমাদের বহির্জনিষ্ণুভাবে উৎপত্তি লাভ করে, কিন্তু মূলের ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের অন্তর্জনিষ্ণু ভিতরের দিক থেকে উৎপত্তি লাভ করে। ওকে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মোটামুটি কাণ্ডের জন্য মনে রাখতে হবে। এবার দেখো এগুলো ছাড়া আরো অনেক বৈশিষ্ট্য আছে, যেরকম কাণ্ড প্রাথমিক অবস্থায় কাণ্ড সবুজ থাকে, কাণ্ডের মধ্যে হচ্ছে বিভিন্ন ভাগ আছে, সেগুলো আমরা দেখবো। কাণ্ডের মধ্যে পত্রন্ধ্র বা স্টোমাটা দেখা যায় প্রাথমিক অবস্থায়, তবে হচ্ছে যখন কাণ্ড আস্তে আস্তে তোমার গায়ের রং সবুজ থেকে অন্য কালার হয়ে যায়, তখন কিন্তু আর পত্রন্ধ্রগুলো থাকে না। তো এরকম প্রাইমারি টাইমে দেখা যায়। এবার কাণ্ডের মধ্যে যেহেতু পাতা থাকে, তার পত্রন্ধ্র দেখা যাবে, যেগুলো আমরা পাতাতেও পড়বো।
তো এরকম আরো অনেক জেনারেল বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা কম বেশি জানি, কিন্তু আমাদের এত ডিটেইলে হচ্ছে দরকার নেই। যে কনসেপ্টগুলো আমরা জানি সেগুলো আমরা এমসিকিউ করবো এখন, আরো আমাদের ডিটেইল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। বাট আমাদের বেসিক জিনিসটুকু খেয়াল রাখতে হবে যে কাণ্ডের মধ্যে মোটামুটি ভাইটাল পয়েন্ট যেগুলো, পাতা ফুল ফল এগুলো তোমরা জানো, কাণ্ডের মধ্যে পর্ব মধ্য থাকে এটা জানো, অনেকে হচ্ছে একটু মিসকনসেপ্ট থাকতে পারে, তো পর্ব আর পর্ব মধ্য সেটা হচ্ছে আমরা বললাম। আচ্ছা পর্ব কি পর্ব মধ্য কি সেটা দিয়ে একটু বলে দিই তোমাদের। পর্ব হচ্ছে যে জায়গা থেকে বেসিক্যালি কাণ্ডের শাখা প্রশাখা উৎপন্ন হয় বা হচ্ছে ফুল ফল উৎপন্ন হয়, সেই জায়গাটাকে বলা হয় আমাদের পর্ব। আর পর্ব মধ্য কি, ধরে নাও কাণ্ডের মধ্যে আমাদের দুটো পর্ব আছে, এখানে একটা এখানে একটা, এই যে দুটো পর্বের মাঝে যে গ্যাপটা আছে এটাকে আমরা বলি হচ্ছে পর্ব মধ্য, ঠিক আছে। এটা কাণ্ডে শালক সংশ্লেষ ঘটে, তো শালক সংশ্লেষ মানে সবুজ হলে গাছে যেহেতু পাতা আছে, পাতা হচ্ছে কাণ্ডেই উৎপন্ন হয়, তারপরে কি শালক সংশ্লেষ ঘটবে। তারপরে দেখো 4 নম্বর কি আছে, কাণ্ডে আলোর অনুকূলে এবং অভিকর্ষের প্রতিকূলে বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে কাণ্ড আলোর অনুকূলে, আলো যে দিক থেকে আসছে কাণ্ড সাধারণত সেই দিকেই বৃদ্ধি পেতে চায়, কারণ কাণ্ডের শালক সংশ্লেষ করতে হবে, আর শালক সংশ্লেষে একটা ইম্পর্টেন্ট পার্টই হলো সূর্যের আলো, এবং সেই কারণে কি করবে, আলোর দিকেই হচ্ছে একে বৃদ্ধি করতে হবে, তাই না। আর তারপরে হচ্ছে অভিকর্ষের প্রতিকূলে, তো এটা তো আমরা দেখেছি যখন ছোটবেলায় একদম বীজ থেকেই একটা কাণ্ড সৃষ্টি হয়, তখন মূল যেটা সেটা মাটির নিচে অভিকর্ষের দিকে যায়, যেটাকে আমরা অভিকর্ষের প্রতিকূলে বলি। কিন্তু এখানে আমাদের কাণ্ডের ক্ষেত্রে ঠিক তার বিপরীত ঘটনা দেখা যায়, যেটাকে আমরা বলি প্রতিকূলে বৃদ্ধি পাওয়া বা অভিকর্ষের প্রতিকূলে, এবং এটাকেই আমরা বলতে পারি হচ্ছে নেগেটিভ জিওট্রপিক। তোমরা ইংলিশ টার্মগুলো আস্তে আস্তে মানে নিজেরা রপ্ত করবে, কারণ তোমাদের জন্য ইংলিশ টার্মগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, হায়ার স্টাডিজের জন্য। তো সেই কারণে তো এখানে আমরা অভিকর্ষের প্রতিকূলে কিন্তু হচ্ছে কাণ্ডের যে হচ্ছে বৃদ্ধি সেটা হচ্ছে ঘটে, ওকে। আর আলোর অনুকূলে ঘটে, বা আমরা বলতে পারি এটাকে পজিটিভ ফোটোট্রপিক, ওকে। কিছু কিছু জিনিস যেগুলো আমি মুখে বলছি তোমরা খাতার পাশে নোট করবে, ওকে। নাও এই হচ্ছে আমাদের কাণ্ডের জেনারেল বৈশিষ্ট্য। দেখো কাণ্ডের মধ্যে এবার আমাদের যেটা দেখতে হবে প্রকারভেদ। তো এখানে আমরা কাণ্ড বলে একটুখানি হেডিং করব, এবার এই হেডিংটাকে আমরা হচ্ছে প্রকারভেদ করে দেবো। দেখো কাণ্ড বা শুট যেটা আমরা বলি, এটা সাধারণত হচ্ছে দু রকমের হয়। কিসের উপর ভিত্তি করে, এটা হচ্ছে কাণ্ডের তোমার যে সোজা থাকার বা আমরা বলতে পারি সবল এবং দুর্বল কাণ্ডের উপর ভিত্তি করে এটা দু রকমের হয়। তো আমরা বলতে পারি এক হচ্ছে সবল কাণ্ড, সবল কাণ্ড যেটাকে ইরেক্ট বলা হয়, মানে যেগুলো হচ্ছে মাটির সাথে সাধারণত বা ভূমির সাথে সোজা হয়ে থাকে, ঠিক আছে, লম্বা এবং সোজা হয়ে ভূমির সাথে দাঁড়িয়ে থাকবে, সেগুলোকে আমরা বলবো সবল কাণ্ড। আর আরেকটা হয় যেটাকে আমরা বলি দুর্বল কাণ্ড, দুর্বল কাণ্ড। দেখো দুর্বল কাণ্ড কোনগুলো, যেগুলো লতিয়ে চলে, দেখবে হচ্ছে অনেক উদ্ভিদ আছে বা হচ্ছে তোমরা ঘাস, দুব্বা ঘাস এই ধরনের অনেক ঘাস দেখেছো, বা এছাড়াও তোমাদের পুঁই শাক বা লাউ কুমড়ো এই ধরনের দেখেছো, এদের যে ডগাগুলো তারা কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার মানে কি এরা মাটিতে হেলে দুলে যাচ্ছে। তো এই জন্য এই কাণ্ডগুলোকে বলা হয় আমাদের দুর্বল কাণ্ড, এবং তার মধ্যে আমরা পড়বো এর মধ্যেও ভাগ আছে। তো এখানে আমরা চলে আসি সবল কাণ্ড। সবল কাণ্ডকেও আমরা হচ্ছে 3 রকম ভাগে ভাগ করে দিতে পারি। তোমরা এর মধ্যে এই 3টে ভাগ নাম কম বেশি ছোটবেলাতেও পড়েছো তোমরা। সবল কাণ্ডের মধ্যে আমরা বলতে পারি বিরুৎ আছে, ঠিক আছে, বিরুৎ, তারপরে আছে আমাদের গুল্ম, এবং তারপরে আছে আমাদের বৃক্ষ, ঠিক আছে, বিরুৎ গুল্ম বৃক্ষ। তো এখানে বিরুৎকে আমরা বলছি হার্বস, এটাকে হার্বস বলা হয়, এটাকে আমরা বলি শার্পস, শার্পস, আর এটাকে বলা হয় আমাদের ট্রি। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে, হার্ব, শার্পস আর ট্রি এগুলো আছে। দুর্বল কাণ্ড যদি আমরা দেখি, তো দুর্বল কাণ্ডের মধ্যেও আমাদের ভাগ আছে, দুর্বল কাণ্ডের মধ্যেও আমাদের 3টে ভাগ আছে। কি কি, দুর্বল কাণ্ডটা যদিও আগে তোমরা পড়োনি, বাট এখান থেকে খেয়াল রাখতে হবে। দুর্বল কাণ্ড কি, দেখো দুর্বল তো আমি বলেই দিয়েছি অলরেডি কেন বলা হয়। তো এখানে যদি খেয়াল করো, দুর্বল কাণ্ডের মধ্যে কিছু কাণ্ড আছে যাদেরকে আমরা বলি ব্রততি, ঠিক আছে, বা লতানোও বলা হয়, ঠিক আছে, লতানো বলা হয়, ব্রততি বা লতানো, ওকে। সেকেন্ড আমরা বলবো অনুগামিক। অনুগামিক মানে কি, জাস্ট মাটিতে হচ্ছে মানে একটা আরেকটার পিছন পিছন হচ্ছে ধেয়ে ধেয়ে যায় যেরকম সেরকম, ঠিক আছে। এবার পার্থক্য আছে প্রত্যেকটা আমরা বলবো। লাস্ট আমাদের এটাকে বলা হয় রোহিণী, ঠিক আছে, রোহিণী বা ক্লাইম্বার্স বলা হয়, ঠিক আছে। তো প্রথমে আমাদের ব্রততি যেটাকে আমাদের ক্রিপার্স বলা হয়। তো স্পেলিংটা লিখে রাখো, CREEPERS, ক্রিপার্স। তো ক্রিপার্স আমাদের খেয়াল রাখতে, এখানে ট্রেইলার বলা হয়, এটাকে লিখে রাখো TRAILERS, ট্রেইলার্স, ওকে। আর লাস্ট আসছে রোহিণী, যেটা আমরা বলেছি ক্লাইম্বার। রোহিণী মানে কি, কোনো কিছুকে ক্লাইম্ব করছে, মানে কোনো কিছুকে চড়ে উঠছে উপরের দিকে যেসব কাণ্ড, তাদেরকে আমরা বলি হচ্ছে রোহিণী বা ক্লাইম্বার্স, CLIMBERS, ক্লাইম্বার্স। তো এখানে আমাদের এই 3টে হচ্ছে মনে রাখতে হবে। তো স্টুডেন্ট আমরা হচ্ছে কাণ্ডের মধ্যে যে অংশগুলো জানলাম, সেখানে আমরা কাণ্ডের প্রকারভেদ দেখলাম। এবার মেইনলি আমাদের কাণ্ডের প্রকারভেদের মধ্যে যে সবল কাণ্ড বা যেগুলোকে আমরা ইরেক্ট বা হচ্ছে ঋজু কাণ্ড বলি, সেই কাণ্ডগুলোর মধ্যে এক এক করে আমরা ভাগ করব। তো ভাগ তো আমরা মোটামুটি করেছি, কিন্তু তার মধ্যেও অনেক ভাগ আছে, সেগুলো আমরা জানবো।
আর আরেকটা জিনিস, তোমরা অনেকে আছো এগুলোকে মুখস্থ করতে যাও জাস্ট নর্মালি, যে হচ্ছে লাইক দেখো আমি এরপরে যখন যেটা বলবো, যে আমাদের ইরেক্ট বা রিজু কাণ্ডের মধ্যে একদম প্রথমে যেটা পেয়েছিলাম বিরুৎ, বিরুতের মধ্যে আমরা ক্ষণজীবী বলবো, একবর্ষজীবী বলবো, দ্বিবর্ষজীবী বলবো। এইগুলোকে জাস্ট অনেকে নাম ধরেই মনে রাখবে, যে বিরুতের মধ্যে যারা পাওয়া যায় তারা হলো একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী, বহুবর্ষজীবী আর হচ্ছে ক্ষণজীবী, ঠিক আছে এরকম। কিন্তু এটা কেন বলা হচ্ছে, যদিও এর নাম দেখে অনেকটা আমরা বুঝতে পারছি, কিন্তু খেয়াল রাখতে হবে শুধু আমাদের এটা পড়ে মুখস্থ করলে হবে না। এরপরে যেরকম আমরা যখন গুল্মতে যদিও ভাগ নেই, গুল্মটা আমি বলছি না, গুল্মর পরে চলে আসছে আমাদের বৃক্ষ চলে আসছে। তো এখানে বৃক্ষর মধ্যে আমরা যদি দেখি, বৃক্ষর মধ্যে অনেক রকমের বৃক্ষ আছে, যেরকম দেখো বাঁশ গাছ যদি দেখো ওটাও এক রকমের বৃক্ষ, নারকেল গাছ, তাল গাছ এগুলো এক রকমের বৃক্ষ। তারপরে যদি এখানে আমরা চলে আসি আমাদের বট গাছ, সুপারি মানে সরি বট গাছ, তার সাথে বট গাছ, আম গাছ, এই ধরনের গাছ যদি চলে আসি, এরাও কি এক ধরনের বৃক্ষ। আবার একইভাবে যদি আমরা ঝাউ গাছ দেখি, তারাও বা পাইন গাছ দেখো, এগুলো এক রকমের বৃক্ষ, কিন্তু প্রত্যেকের নেচার আলাদা, গঠন আলাদা, সেই অনুযায়ী তাদের নামও আলাদা হয়। এবার সেইগুলো আমাদেরকে জানতে হবে, কিন্তু কোনটা কি জন্য বলা হয় সেটা আমাদেরকে দেখতে হবে তার স্ট্রাকচার অনুযায়ী। তার স্ট্রাকচারের সাথে আমাদের নাম মনে রাখতে হবে। শুধু নাম মনে রাখলে আজকে মনে রাখছো, কালকে গিয়ে কোনটা কার স্ট্রাকচার, কোনটা কার সাথে রিলেটেড সেটা বুঝতে পারবে। তো সেই জন্য আমাদের স্ট্রাকচারের সাথে সাথে জিনিসটাকে মনে রাখতে হবে। ওকে, তো নাও এবার আমরা যেটা করব, কাণ্ডের মধ্যে উপরেই হেডিং দেবে বিরুৎ, ঠিক আছে। তো বিরুৎ বা আমাদের বলা হয় এটা কি হার্বস, তাই না, বিরুৎ বা হার্বস বলা হয়। তাহলে প্রথমে একদম ফার্স্টে আমরা যেটা বিরুতের মধ্যে দেখবো ক্ষণজীবী। দেখো ক্ষণজীবী নাম থেকে তো তোমরা বুঝতে পারছো, ক্ষণজীবী মানে যারা কিছুদিন বেঁচে থাকে, খুব বেশি দিন না, লাইক হচ্ছে 2 সপ্তাহ 3 সপ্তাহ বা মাস খানেক হচ্ছে বেঁচে থাকে, তাদের আমরা বলবো ক্ষণজীবী। এদেরকে বলা হয় এফিমেরাল। তো নামটা লেখো EPHEMERAL, এফিমেরাল বলা হয় ক্ষণজীবী। 2 নম্বর বিরুতের মধ্যে লেখো হচ্ছে একবর্ষজীবী। একবর্ষজীবী, একবর্ষজীবী বলতে কি, যারা একটা মাত্র বছর বাঁচে বা একটা সিজন বেঁচে থাকে, ঠিক আছে, যেরকম ধান গম এগুলো হচ্ছে আমাদের একবর্ষজীবী, কারণ একটা সিজনে ফল দেয়, দেওয়ার পরে মারা যায়, তাই এদেরকে আমরা বলবো অ্যানুয়াল, ANNUAL, অ্যানুয়াল। নেক্সট 3 নম্বর হচ্ছে লেখো একবর্ষজীবীর পরে দ্বিবর্ষজীবী, মোটামুটি 2টো ঋতু বা 2 বছর মতো বাঁচে, দ্বিবর্ষজীবী। তো দ্বিবর্ষজীবী 2টো বছর বাঁচে, এদের বলা হয় বাইনিয়াল। তো BIENNAL, ঠিক আছে, তো BIENNAL, বাইনিয়াল। তারপরে চলে আসো 4 নম্বর, 4 নম্বর যেটাকে আমরা বলবো বহুবর্ষজীবী। বহুবর্ষজীবী যারা হচ্ছে একাধিক বছর বেঁচে থাকে, অনেক বছর বাঁচে, এদেরকে আমরা বলবো, আচ্ছা কি হলো, এফিমেরাল, অ্যানুয়াল, বাইনিয়াল, পেরিনিয়াল বলা হয়, ঠিক আছে, পেরিনিয়াল, PERENNIALS, পেরিনিয়ালস। ওকে, তো এটাকে আমরা বলছি পেরিনিয়ালস, তাহলে বহুবর্ষজীবী। আচ্ছা, তাহলে এখানে 1 বর্ষ 2 বর্ষের মধ্যে এগুলো মনে রাখতে হচ্ছে। 1 বর্ষের মধ্যে আমরা ধান গম এগুলো বললাম। দ্বিবর্ষজীবীর মধ্যে যারা হচ্ছে 2 বছর মতো বাঁচে, এগুলোর মধ্যে আমরা মূলো, গাজর এই ধরনের কিছু উদ্ভিদ রাখতে পারি। এবং তারপর লাস্ট আছে বহুবর্ষজীবী, যারা অনেক দিন বেঁচে থাকে। তো অনেক দিন যেরকম হচ্ছে আমাদের আলু, মানে সরি আলু বললে ভুল হবে, এখানে হচ্ছে আদা, তারপরে আমাদের হলুদ, কলাবতী এই ধরনের কিছু উদ্ভিদ আছে, ওরা অনেক দিন বেঁচে থাকে। এরাও হচ্ছে মানে এদের যে মানে তোমরা যদি হলুদ গাছ দেখো আরো ভালো বুঝতে পারো, হলুদ বা বার্লি গাছ, এদের যে গাছগুলো, এদের কাণ্ড দেখবে কিন্তু রসালো প্রকৃতি, কারণ সবুজ ধরনের হয়। তো যে কারণে আমরা এদেরকে বহুবর্ষজীবী বলি, কারণ এরা অনেকদিন বেঁচে থাকে। তুমি যেখানে লাগিয়ে দেবে সেখানে তুমি যত বছর রাখতে চাও, যদি ওটাকে না তুলতে চাও, মানে যদি না তোলো, তাহলে ওরকম ভাবে ও থেকে যাবে মাটির নিচে, এবং ওখানেই হচ্ছে 2টো 4টে 6টা করে আস্তে আস্তে নিজের সংখ্যা বৃদ্ধি করবে। এবং এটা আদার ক্ষেত্রেও দেখা যায়, এগুলো খেয়াল রাখতে হবে। আর একটু গাছপালা দেখতে হবে, যখনই তোমরা এই ধরনের আমি পড়াচ্ছি, তোমরা পড়ার পরে যে নামগুলো মানে পাচ্ছ, যেটা জানো না, অনেকেই আছো যারা হচ্ছে নাম তো শুনেছো, মুখস্থ করে নিচ্ছ, বাট হচ্ছে সেটার ব্যাপারে জানো না, সেটা দেখতে কেমন জানো না, একটু ইন্টারনেট সার্চ করে জিনিসটাকে একটুখানি দেখো, বোঝা গেল। কারণ পড়াশোনা শুধু এমন নয় যে সেটাকে মুখস্থ করছো। অনেকেই বলে যে বায়োলজি মানে মুখস্থ করা, কিন্তু মুখস্থ কতগুলো করবে, ঠিক আছে, এত মোটা মোটা বই, তুমি সেখানে কতগুলো মুখস্থ করবে, অনেক কিছু জানার আছে, ঠিক আছে। তোমাদের তো সেমিস্টার 1-এ গিয়ে অনেক পাতলা বই, মানে যদি শুধু ক্লাসের বইটা আমি ধরি অনেক পাতলা, কিন্তু তুমি যদি 4টে সেমিস্টার ধরে নাও তাহলে অনেক মোটা হয়ে যাচ্ছে। তাহলে তুমি কত মুখস্থ করবে? তোমাকে হচ্ছে মুখস্থ তো করতেই হবে, যে কোনো সাবজেক্ট মুখস্থ করতে হবে, কিন্তু তার সাথে সেটাকে বুঝতে হবে, তবেই গিয়ে হচ্ছে আমাদের পুরো জিনিসটা এন্ড অবধি মনে থাকবে। বা ইন ফিউচার তুমি যখন মানে মুখস্থ করলে পরবর্তীকালে কাউকে বোঝানোর
সময় আসবে তখন কি করবে, শুধু মুখস্থটাই হচ্ছে বলে যাবে, তাহলে কিন্তু আর ভালো টিচার বা ভালো হচ্ছে গাইড হচ্ছে করতে পারবে না তুমি। কারণ যখনই আমরা কেউ এডুকেটেড হই, আমাদেরকে কেউ যখন কোনো কিছু জিজ্ঞেস করে, ঠিক আছে, তুমি যদি শুধুই মুখস্থ বিদ্যা করে থাকো তাহলে কোনোদিনও তাকে তুমি বেটার ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে পারবে না। সেই জন্য শুধু মুখস্থ করলে হবে না। অনেকেই আছে যারা বলে যে মুখস্থ করতে হবে না, মুখস্থ করে হবে না, ঠিক আছে, বিশাল সিলেবাস। এটা হচ্ছে ক্লাস 9-10 হচ্ছে বই নয়, যেটা হচ্ছে ছোট আছে, যে তুমি মুখস্থ করলে না 100-এ 100 পেয়ে যাবে বা হচ্ছে 90 পেয়ে যাবে, হবেই না, সম্ভব নয়। ঠিক আছে, ঠিক আছে, বিরুতের পরে চলে আসবো গুল্ম। আচ্ছা, গুল্মর মধ্যে আমি আর যাচ্ছি না, কারণ গুল্মতে কোনো ভাগ নেই। গুল্ম জাস্ট শুধু এক্সাম্পল মনে রাখো, গুল্মর মধ্যে যাদেরকে মানে যাদের কাণ্ড খুব মোটা হয় না, বাট কাণ্ডটা হচ্ছে শক্ত কাষ্ঠল প্রকৃতির হয়, ঠিক আছে, মানে কাঠের মতো হচ্ছে শক্ত হয়। লাইক হচ্ছে জবা গাছ দেখতে পারো, হ্যাঁ জবা গাছের সাথে সাথে তোমরা টগর গাছ দেখতে পারো। এই ধরনের কাণ্ড যাদের, মানে গাছটা দেখে একটু ঝোপের মতো মনে হবে এবং তার সাথে এর যে কাণ্ডটা সেটা শক্ত কাঠের মতো মনে হবে, এগুলো সাধারণত আমাদের গুল্ম, ঠিক আছে, বা শার্প বলা হয়। হার্বের পরে এটা শার্প। এবার যেটা আসবে এটা হচ্ছে আমাদের বৃক্ষ, মানে বড় বড় গাছ যারা হবে। তো দেখো বৃক্ষের মধ্যে তোমাদের জিনিসটাকে একটু জানতে হবে। বৃক্ষ বা ট্রি তো আমরা বলেছি, তো বৃক্ষ যেটাকে আমরা বলছি ট্রি, ঠিক আছে, বা ট্রিজ আমরা লিখতে পারি। তো বৃক্ষ বা ট্রি যাদের হচ্ছে মোটা মোটা গুড়ি হবে, ঠিক আছে, এরকম মোটা মোটা হচ্ছে গুড়ি হবে, তাদেরকে আমরা বৃক্ষ বলবো। এবার একদিনে তো এরকম মোটা গুড়ি হবে না, তার জন্য কি টাইম লাগবে, তার জন্য একটা সময় গাছটা এরকম লিকলিকে সরু থাকবে, তারপরে আস্তে আস্তে সাইডে বাড়তে 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 এই জিনিসটা হচ্ছে তৈরি হবে। এবং এই অনুযায়ী মানে এইটা কেন বাড়ে, কি জন্য বাড়ে, সবকিছু এ টু জেড আমরা জানবো আস্তে আস্তে আমাদের যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হবে তাতে। কিন্তু আপাতত খেয়াল রাখো এখানে যে এই যে জিনিসটা, এই যে মানে এই যে হচ্ছে মোটা গুড়ির মতো দেখতে পাচ্ছ বা এটা তৈরি হয়, এটাই হচ্ছে বৃক্ষের মধ্যে দেখা যায়, ঠিক আছে। লাইক আমরা কিছু এক্সাম্পল নিতে পারি, একটু আগে যেটা আমি বলছিলাম তোমাদের, যে আমাদের বৃক্ষের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের বৃক্ষ আছে, লাইক হচ্ছে বট আছে, অশ্বত্থ আছে, তারপরে আর কি করে আম, জাম, কাঁঠাল, এগুলো সবই হচ্ছে বৃক্ষের মধ্যে পড়ে। তো একদম বৃক্ষের মধ্যে যে কাণ্ড পাচ্ছি সেটা একদম প্রথমে লেখো অশাখো কাণ্ড, মানে এর কোনো হচ্ছে শাখা থাকে না, অশাখো কাণ্ড। এটাকে বলা হয় হচ্ছে কডেক্স, CAUDEX, কডেক্স। তো এখানে অশাখো কাণ্ড বা কডেক্স, ঠিক আছে, নাম থেকেই দেখো অনেকটা জিনিস হচ্ছে আমরা এখানে বুঝতে পারছি যে অশাখো মানে এর কোনো শাখা টাকা নেই। তার মানে হচ্ছে কাদের মধ্যে এরকম বৃক্ষ দেখা যায়, সাধারণত হচ্ছে আমাদের নারকেল, তাল, সুপারি, এদের ক্ষেত্রে দেখা যায়। দেখো এটা লম্বা হচ্ছে উপরে ওঠে, উঠে এখান থেকে হচ্ছে পাতা টাতা হচ্ছে ছাড়ে, তাই না। তার মানে কি এর মধ্যে কোনো শাখা টাকা কিছু নেই, তাই এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অশাখো কাণ্ড বা হচ্ছে কডেক্স, ঠিক আছে। এবং এর উদাহরণ আমরা কি বললাম, নারকেল, তাল, সুপারি, এগুলো, ঠিক আছে। নেক্সট চলে আসো আমাদের 2 নম্বর। তো লেখো পিরামিডাকার, পিরামিডাকার, ঠিক আছে, পিরামিডের মতো দেখতে হয় এটা, তোমরা হচ্ছে পিরামিড মানে বুঝতেই পারছো। তো এটা পিরামিডের মতো বলছি। আচ্ছা, এর ইংলিশ টার্মটা আগে লিখে নাও, তারপর আমরা ছবিতে দেখি। তো পিরামিডাকার বা এক্সকুনেন্ট, NENT। তো এখানে পিরামিড আকার বলা হয়েছে, তাহলে পিরামিড আকার মানে কি, গাছের হচ্ছে উপরের যে কাণ্ডগুলো সেটা অনেকটা এরকম পিরামিডের মতো হবে, আর নিচে হচ্ছে এরকম ভাবে হচ্ছে গুড়িটা অবস্থান করে। তো আই হোপ দেখে বুঝতে পারছো যে কোন ধরনের গাছের ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পারি। লাইক হচ্ছে ঝাউ আছে, পাইন আছে, এরকম গাছের ক্ষেত্রে এটা হচ্ছে দেখা যায়, ঠিক আছে। নেক্সট চলে আসে আমরা 3 নম্বর পয়েন্ট। পিরামিড আকারের পরে 3 নম্বর চলে আসে আমরা গম্বুজ আকার। গম্বুজাকার মিন্স হচ্ছে এটা গম্বুজের মতো হচ্ছে ধারণ করে, ঠিক আছে। গম্বুজ যেরকম হয়, উপরটা হচ্ছে অনেক বড় মতো আর নিচে হচ্ছে কাণ্ড মানে কাণ্ডের যে মোটা অংশ সেটা থাকে। তো গম্বুজ আকার, বা এটাকে ইংলিশ নামটাও লিখে রাখো। তো এটাকে আমরা বলছি ডেলিকুশেন্ট, QUESCENT, ঠিক আছে, ডেলিকুশেন্ট। তো গম্বুজ আকার বা ডেলিকুশেন্ট। এবং লাস্ট যেটা আসছে এটাকে বলা হয় আমাদের তৃণকাণ্ড। তৃণ মানে বুঝতে পারছো ঘাসের মতো, কিন্তু কাণ্ডটা ঘাসের মতো। তো কোথায় দেখা যায়, এটা বাঁশের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। এখানে আমরা একমাত্র বাঁশেই বলতে পারি এই ধরনের কাণ্ড দেখা যায়, তৃণকাণ্ড। এদের শাখা পোশাখা হয়, বাঁশ হচ্ছে দেখেছো মোটা হয় না, একটা গুড়ির মতো শক্ত হয়, বাট হচ্ছে অত চওড়া হয় না, বাট হচ্ছে মোটামুটি। এই কারণে একে বলা হয় আমাদের তৃণকাণ্ড। যেহেতু এটা লতিও চড়ে না, তাই আমরা দুর্বলেও রাখতে পারবো না। আবার যেহেতু এরা হচ্ছে আমাদের যেটা বিরুতের মধ্যে বলেছিলাম, এদের কাণ্ড হচ্ছে রসালো হয় না, বাঁশ তো রসালো হয় না, তো যে কারণে এদেরকে আমাদের বৃক্ষের মধ্যে রাখা হয়েছে। তাহলে তৃণকাণ্ড, যেটাকে আমরা বলি হচ্ছে কাম, ঠিক আছে, CULM, কাম মানে কি, শান্ত না, এখানে সেই শান্ত না, ঠিক আছে। তো এখানে কাম, কাম মানে হচ্ছে, তো এখানে কাম, CULM, কাম। তো এখানে আমরা দেখো 4 রকমের কাণ্ড পেলাম। এবার হচ্ছে বাকিগুলো একটুখানি দেখো। অশাখা কাণ্ড বলেছি, কোনো রকম শাখা পোশাখা থাকছে না। দ্বিতীয় পিরামিড আকার, পিরামিড আকারের মধ্যে বলা হয়েছে যে এই ধরনের হচ্ছে উপরের যে মাথাটা সেটা পিরামিডের মতো দেখতে হবে। তারপরে গম্বুজ আকার বা ডেলিকুশন, ডেলিকুশনের ক্ষেত্রে কি হয়, আমাদের আম, জাম গাছ যদি দেখে থাকো তাহলে উপরের দিকটা আসলে কি এরকম হয়, যে ছোটবেলা আমরা যেসব ছবি আঁকতাম তার মতো অনেকটা, তাই না। তো এটা হচ্ছে গম্বুজের মতো দেখতে হয়, তাই এটাকে বলা হয় আমাদের গম্বুজ আকার বা ডেলিকুশন। ওকে, নেক্সট চলে আসো তৃণকাণ্ড। তৃণ মানে কি হচ্ছে ঘাসের মতো দেখতে হবে, বাট হচ্ছে কাণ্ডটা ঘাসের মতো দেখতে হলেও এক জায়গা থেকে এরকম হলেও এদের হচ্ছে শাখা প্রশাখা থাকে, তার সাথে এদের
যে কাণ্ড সেটা হচ্ছে রসালো প্রকৃতির হয় না। তো এটা কোথায় হয়? বাঁশের ক্ষেত্রে দেখা যায়। তো এই কারণে হচ্ছে বাঁশের ঝাড় তো অনেকেই দেখেছো, আর না দেখে থাকলে গুগল করো, করে হচ্ছে দেখে নাও এটা। তাহলে তৃণকাণ্ডের মধ্যে আমরা কি বলবো? যে বাঁশ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের এখানে মনে রাখতে হবে বৃক্ষের মধ্যে। তাহলে দেখো সবল কাণ্ড আমাদের যেগুলো ছিল সেগুলো কমপ্লিট। এবার চলে আসবো আমরা দুর্বল কাণ্ডের মধ্যে। দুর্বল মানে কি? যারা মাটিতে লতিয়ে চলবে, যাদের নিজস্ব ক্ষমতা নেই সোজা হয়ে দাঁড়ানোর জন্য, তো তাদেরকেই আমরা বলবো দুর্বল কাণ্ড। নাও এবার হচ্ছে দুর্বল কাণ্ডের মধ্যে আমরা তিনটে ভাগ পেয়েছিলাম। একদম প্রথমে বলেছিলাম তোমাদের লতানো, ঠিক আছে, বা হচ্ছে ক্রিপার্স বলা হয়। আচ্ছা, তো এই লতানো বা ক্রিপার্স বলার আগে তোমাদের আরেকটা পয়েন্ট একটু আমি বলে দিই, যেটা আমাদের নর্মাল কাণ্ডের থেকে একটু আলাদা করে রাখা হয়, যেটাকে ভৌম পুষ্পদণ্ড বলা হয়। ঠিক আছে, লেখো ভৌম পুষ্পদণ্ড। ভৌম পুষ্পদণ্ড মানে মাটির নিচ থেকে হচ্ছে ফুলের যে ডাটি, ঠিক আছে, সেটা ওঠে, তাই এটাকে বলা হয় ভৌম পুষ্পদণ্ড। ভৌম মানে মাটির নিচে ছিল, নিচ থেকে উঠছে, এবং পুষ্পদণ্ড মানে কি? ফুলের যে দণ্ড, সেটাকে বলা হচ্ছে ভৌম পুষ্পদণ্ড। আচ্ছা, ইংলিশ নামটাও লিখে রাখো এর পাশে, স্কেপ, SCAPE। তো এটাকে কি বলা হয়? স্কেপ বলা হয়। তো ভৌম পুষ্পদণ্ড বা হচ্ছে স্কেপ। তো কাদের ক্ষেত্রে দেখা যায়? জাস্ট নামটা মনে রাখো। তো এখানে আমাদের সাধারণত, তো এটা কোথায় দেখা যায়? এটা আমাদের পেঁয়াজের ক্ষেত্রে, যেটা আমাদের অ্যালিয়াম সেপা বলা হয়। ঠিক আছে, পেঁয়াজ সাইন্টিফিক নেমটা চাইলে লিখতে পারো, পেঁয়াজ অ্যালিয়াম সেপা। এবং তার সাথে সাথে আমাদের চলে আসছে রজনীগন্ধা। রজনীগন্ধা। এবার দেখো পেঁয়াজ বা রজনীগন্ধা, এদের যদি খেয়াল করো তাহলে পেঁয়াজেরটা আমি বলি, বেটার বুঝতে পারবে। আর তোমরা অনেকে দেখেছো, রজনীগন্ধা হয়তো অনেকে নাও দেখে থাকতে পারো। তো দেখো অ্যাকচুয়ালি কি হয়, পেঁয়াজের যে বাল্বটা দেখো তোমরা, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আমরা এতে পড়েছিলাম। তো এই বাল্বটা আসলে এটা মাটির নিচে পর্যন্ত থাকে। এবার এইটা হচ্ছে পেঁয়াজের কাণ্ড, এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাণ্ড, আর এইগুলো হচ্ছে পেঁয়াজের ক্ষেত্রে মূল। ওকে, এবার এইখানে উপরে যেটা দেখছো, এখান থেকে কি হয়? এরকম পেঁয়াজ কালি, যেটা তোমরা খাও অনেকে, তাই তো? তো এই পেঁয়াজ কালি এটা কিন্তু হচ্ছে এইভাবে হচ্ছে বের হয়। তাহলে আলটিমেটলি দেখো ফুলটা হচ্ছে এই উপরের অংশের, এগুলো হচ্ছে আমাদের কি? ফুল। আর এই নিচে যেগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুলের কি? দণ্ড বা ডাটি। সেই কারণে এটাকে বলা হয় ভৌম পুষ্পদণ্ড। অ্যাকচুয়ালি কাণ্ডটা মাটির নিচে থাকে, এবং সেই কারণে এটাকে আমরা কি বলি? ভৌম পুষ্পদণ্ড। তাহলে এখানে আমাদের পেঁয়াজ, রজনীগন্ধা এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, নাও এবার চলে আসি আমরা সবলের পরে দুর্বল কাণ্ডের মধ্যে। দুর্বলের মধ্যে একদম প্রথম কি বলা হয়েছে? লতানো বা ব্রততীয় বলা হয়। আমি বাংলা আরেকটা নাম লিখছি না, এখানে আরেকটা ইংলিশ নামটা শুধু লিখে রাখো, ক্রিপার্স, CREEPERS, ক্রিপার্স। তো এখানে দেখো লতানো বা ক্রিপার্স মানে কি? এরা হচ্ছে লতিয়ে চলে। আরেকটা জিনিস, এদের হচ্ছে দুটো বৈশিষ্ট্য একটু লিখতে পারো। লতানো, কারণ আমরা দুর্বল মানে তো লতানোই হবে। তো লতানো এবং এবং পর্ব থেকে নর্মাল তো হচ্ছে পর্ব থেকে কাণ্ড বা হচ্ছে ফুল ফল এগুলো হয়, পাতা হয়, কিন্তু তাছাড়াও পর্ব থেকে মূল সৃষ্টি হয়। ঠিক আছে, পর্ব থেকে মূল সৃষ্টি হয়, পর্ব থেকে মূল সৃষ্টি হয়। তো লতানো এবং পর্ব থেকে কি সৃষ্টি হয়? মূল সৃষ্টি হয়। তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে এদের বিশেষ বৈশিষ্ট্য। তো এখানে দেখো লতানো এবং মূল সৃষ্টি, এইটুখানি মনে রাখতে হবে। বইয়ের মতো অত কিছু মনে রাখার দরকার নেই, কারণ প্রত্যেকের থেকে একটা থেকে ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? এই কারণে হচ্ছে ডিফারেন্ট। তো সেই জন্য আমাদের এইটুখানি লিখতে হবে। তো লতানো, এদের মধ্যে হচ্ছে লতানো এবং পর্ব থেকে মূল সৃষ্টি হয়। তাহলে উদাহরণ দুই একটা লিখে রাখো এখানে নিচে। তো উদাহরণের মধ্যে লাউ, কুমড়ো এগুলো হচ্ছে আমাদের ক্রিপার্সের মধ্যে পড়ে, বা হচ্ছে ঘাস লিখতে পারো। ঠিক আছে, অনুগামিক এটাও লিখে রাখো, অনুগামিক বা ট্রেইলার্স, অনুগামিক বা ট্রেইলার্স, TRAILERS, ট্রেইলার্স। ঠিক আছে, তো অনুগামিক বা ট্রেইলার্স এর মধ্যে আমাদের মনে রাখতে হবে, অনুগামিক বা ট্রেইলার্স যেহেতু বলা হচ্ছে, অনুগামিক মানে এরা কি করে? এদের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য এটা, সেটা হচ্ছে পর্ব থেকে মূল সৃষ্টি হয় না। লতানো এবং এদের পর্ব থেকে মূল সৃষ্টি হয় না, এটা আগে লিখে রাখো। লতানো পর্ব থেকে মূল সৃষ্টি হয় না। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এবার চলে আসো, দেখো এদের মধ্যে যে ভাগগুলো আছে, জাস্ট আমরা সেই পয়েন্টগুলো দেখবো। অনুগামিকের মধ্যে একদম প্রথম লিখবে শায়িত। শায়িত মানে একদম শুয়ে থাকে। ঠিক আছে, মাটির সাথেই শুয়ে থাকে। এদের যে মানে কাণ্ডের যে অগ্রভাগটা সেটাও হচ্ছে মাটির সাথেই হচ্ছে একদম শুয়ে থাকে। তো শায়িত, যেটাকে আমাদের বলা হয় প্রোকাম্বেন্ট, PROCUMBENT, প্রোকাম্বেন্ট। তো এটারই আমাদের উদাহরণ হচ্ছে পুঁই শাক। ঠিক আছে, তো প্রোকাম্বেন্ট এর পাশে লিখে রাখতে পারো পুঁই শাক। এবং এটা সম্পূর্ণ কি হয়? পুরোটাই শুয়ে থাকে। বোঝা গেল? এদের যে কাণ্ডের অগ্রভাগ সেটাও মাটির সাথে শুয়ে থাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। 2 নম্বর লেখো ঊর্ধ্বার্গ। ঊর্ধ্বার্গ, ঠিক আছে, ঊর্ধ্বার্গ, বয় আকার আছে। ঠিক আছে, আচ্ছা ঊর্ধ্বার্গ এটাকে বলা হয় ডিকাম্বেন্ট, DECUMBENT, ডিকাম্বেন্ট। ঠিক আছে, ডিকাম্বেন্টটা আসলে কি? ডিকাম্বেন্ট হচ্ছে
যেটা হচ্ছে উপরের দিকে উঠে থাকে মাথার দিকটা, ডিকামেন্ট। আচ্ছা বাংলা নাম দেখো, দেখলেও এখানে বুঝতে পারবে। এটা দেখো প্রো কামবেন্ট, কামবেন্ট মানে কিছুটা হচ্ছে ঝুঁকে থাকা, প্রো নিচের দিকে, এবং ডিকামেন্স হচ্ছে এর বিপরীতে, মানে যেদিকে মাটি আছে তার বিপরীতে এটা হচ্ছে উঠে থাকে, যে কারণে বাংলা নামটা দেখলেও এটা বুঝতে হবে ঊর্ধ্বাধ, মানে এর যে কাণ্ডের অগ্রভাগ থাকে সেটা কিছুটা উঠে থাকে। এবার এখানে আমরা উদাহরণ নিলে বুঝতে পারবে। আচ্ছা এটা লিখে রাখো তো, পুঁই আপাতত, বাসন্তী বা লিন্ডার বার্জিয়া, ঠিক আছে, লিন্ডেন বার্জিয়া হচ্ছে স্পিসিস। নেক্সট চলে আসো আমাদের ঊর্ধ্বাধ পরে 3 নম্বর দিয়ে এখানে লাস্ট আমাদের এর মধ্যে যে ভাগটা আছে, যদি এই ভাগগুলো দিয়ে কোয়েশ্চেন আসে না, এটা হচ্ছে খেয়াল রাখতে হবে, যে কারণে এগুলো হচ্ছে না করলেও চলে, বাট হচ্ছে জাস্ট ইনফরমেশনের জন্য নোট করে রাখো, ওকে। এবং লাস্ট যেটা এটা লিখে রাখো পরিব্যাপ্ত, পরি বয়জাফলা আকার পয়তয়, ঠিক আছে, পরিব্যাপ্ত, যেটাকে বলা হয় ডিফিউজ, DIFFUSE, ডিফিউজ। তো পরিব্যাপ্ত বা ডিফিউজ বেসিক্যালি এদের কি হয়, এদের যে কাণ্ড, এদের সাধারণত কাণ্ড থেকে মানে তোমার যে কাণ্ড থেকে যে শাখা প্রশাখা বের হয় সেগুলো একটা দুটো বের হয়, কিন্তু এখানে পরিব্যাপ্তদের একাধিক শাখা প্রশাখা বের হয় এবং এগুলো একাধিক অভিমুখে হচ্ছে যায়, বোঝা গেল। তো একটা জায়গা থেকে শাখা প্রশাখা বের হয়, বেরিয়ে এখান থেকে অনেকগুলো হচ্ছে শাখা প্রশাখা হচ্ছে বের হয়, হয়ে অনেকগুলো অভিমুখে হচ্ছে যায়। এদের যেখানে হচ্ছে পর্ব থাকে সেখান থেকে এরকম ভাবে একাধিক শাখা প্রশাখা বের হয়, ওকে। আচ্ছা এবার আমরা লাস্ট পার্টে চলে এসেছি। তো এখানে আমাদের লাস্ট পার্টে যেটা হচ্ছে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রোহিণী কাণ্ডের মধ্যে, এটা আমাদের দুর্বল কাণ্ডের মধ্যে রোহিণী, বা আমাদের বলা হয় ক্লাইম্বার্স, ঠিক আছে, CLIMBERS, ক্লাইম্বার্স মানে যারা হচ্ছে চড়ে, ঠিক আছে। একটা আমরা বলেছিলাম যখন কাণ্ড দুর্বল হয় তখন তার জন্য সাপোর্টিভ অনেক স্ট্রাকচার তৈরি হয়, যেরকম আমাদের এখানে খেয়াল রাখতে হবে। সাপোর্টিভ স্ট্রাকচার বলতে আমরা একটা এক্সাম্পল বলতে পারি এখানে, যে আকর্ষ তৈরি হয়, লাইক হচ্ছে লাউ কুমড়োদের ক্ষেত্রে কি আকর্ষ তৈরি হয়, এরা দুর্বল কাণ্ড মাটিতে বেয়ে চলে, কিন্তু যদি কোনো হচ্ছে তোমার ধরার কোনো অবলম্বন পায় তাহলে এদের মধ্যে থেকে যে আকর্ষ বের হয় সেটা কিন্তু ওই অবলম্বনকে জড়িয়ে গাছটাকে উপরের দিকে উঠতে সাহায্য করে, ওকে। তো একদম প্রথমে আমরা এখানে রোহিণীর মধ্যে ভাগগুলো দেখবো, প্রত্যেকটাই তোমাদের জানা। একদম প্রথমে লিখবো আমরা কাণ্ড রোহিণী, কারণ রোহিণী বলছি, তো কাণ্ড রোহিণী প্রত্যেকটার আমরা, আচ্ছা এখানে আমরা স্পেলিংটা একটু ঠিক করে নিই, কাণ্ড রোহিণী। তো কাণ্ড রোহিণী মানে হচ্ছে কাণ্ড যখন এটা ক্লাইম্ব করতে সাহায্য করবে তখন তাকে আমরা কাণ্ড রোহিণী বলবো। তারপরে 2 নম্বর লেখো আকর্ষ রোহিণী, আকর্ষ রোহিণী, যখন আকর্ষ আমাদের রোহিণীর কাজ করবে, ঠিক আছে, আকর্ষ কিসের কাজ করবে, রোহিণী কাজ করবে, আকর্ষ যখন রোহিণীর কাজ করবে তখন তাকে আমরা বলবো আকর্ষ রোহিণী। আকর্ষ মানে হচ্ছে ট্রেন্ডিল, আর রোহিণী মানে কি ক্লাইম্বার্স, তো হচ্ছে ট্রেন্ডিল ক্লাইম্বার্স বলা হবে, ওকে। কাণ্ডর ক্ষেত্রে স্টেম ক্লাইম্বার্স, ওকে। লাস্টে আমরা দরকার হলে ইংলিশটা লিখছি, আদারওয়াইজ তোমরাও এটা নোট করে নিতে পারো। তো এখানে কাণ্ড রোহিণী, আকর্ষ রোহিণী। 3 নম্বর লেখো, 3 নম্বর লেখো মূল রোহিণী, কারণ আমি বলেছি অনেক সময় মূলও কিন্তু মানে চড়তে সাহায্য করে, তো সেই কারণে বলা হয় মূল রোহিণী, এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের 4 নম্বর লেখো, 4 নম্বর লেখো কণ্টক রোহিণী, মানে আমাদের কাণ্ড থেকে অনেক সময় কাটার মতো একটা বিশেষ গঠন দেখা যায়, একটু হুকের মতো বলতে পারো, সেই হুকের মতো যে স্ট্রাকচার সেটা কিন্তু আমাদের ক্লাইম্বিং এ সাহায্য করে, তাই এটাকে বলা হয় কি কণ্টক রোহিণী। তো রোহিণী, তো কণ্টক রোহিণী বলা হয়। এবং 5 নম্বর যেটা হচ্ছে তোমরা নোট ডাউন করবে, এটাকে বলা হয় আচ্ছা কণ্টক, যেটা আমি বললাম কণ্টকটা হচ্ছে কাটার মতো গঠন হয়, কিন্তু এইটাও হচ্ছে অনেকটা একই রকম, বাট এটা কাটা হয় না, হুকের মতো একটা গঠন সৃষ্টি হয়, যেটাকে বলা হয় অঙ্কুশ রোহিণী। তো এখানে আমরা লিখবো অঙ্কুশ, অঙ্কুশ রোহিণী। তো এই 5 প্রকারের আমাদের রোহিণী দেখা যায়। তো দেখো, তো এখানে তাহলে আমাদের দেখো লাস্টে রোহিণী আছে, কাণ্ড রোহিণী আমরা বলছি কাণ্ড যেখানে হচ্ছে মানে তোমার আরোহণে সাহায্য করবে, লাইক হচ্ছে আমরা সিম গাছে দেখতে পাই, ঠিক আছে, সিম গাছ বা এই ধরনের কিছু গাছে এখানে কাণ্ডটাই কোনো একটা জিনিসকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে তুলতে সাহায্য করে। তো সিম গাছের ক্ষেত্রে দেখা যায় আকর্ষ রোহিণী, এটা আমরা বলছি আকর্ষের সাহায্যে যখন উঠবে, যে এটা আমরা লাউ কুমড়ো নিতে পারি, আদারওয়াইজ আমরা চাইলে এখানে মটর নিতে পারি, ঠিক আছে, মটর গাছে হচ্ছে এরকম আকর্ষ দেখা যায়। তারপরে চলে আসো মূল রোহিণী, মূল হচ্ছে কোথায় কাজ করে, মূল হচ্ছে এখানে আরোহণে সাহায্য করে, এটা আমাদের গছ পিপুলের ক্ষেত্রে দেখা যায়। এবং সব থেকে ভালো যে এক্সাম্পলটা মনে রাখতে হবে এটা হচ্ছে পান গাছ, পান গাছের ক্ষেত্রেও কিন্তু আমাদের মূল রোহিণী হচ্ছে দেখা যায়। নেক্সট চলে আসো কণ্টক রোহিণী, যেখানে হচ্ছে কাটা হচ্ছে তৈরি হয় এবং কাটাটাই হচ্ছে এখানে মানে তোমার গাছকে যে উপরের দিকে উঠতে সেটা সাহায্য করে, কোনো কিছুকে হুকের মতো হচ্ছে ধরে, যদি এটা হুক আবার আলাদা আছে, এরকম অঙ্কুশ রোহিণী বলা হয়, সেটা আলাদা আছে, কিন্তু কণ্টক রোহিণী, কণ্টক রোহিণী এখানে হচ্ছে কাটার মতো গঠন সৃষ্টি হয়, যেটা আমাদের কোনো কিছুকে ধরে উঠতে সাহায্য, যেমন তোমার বেত গাছ আছে, তারপর আমাদের বাগান বিলাস বলা হয়, একটা হচ্ছে ইয়ে আছে মানে সুন্দর ফুল হয় বাগান বিলাস, এবং ইংলিশ নামটা তোমরা ভালো হয়তো বুঝতে পারবে বোগেনভিলিয়া বলা হয়, ঠিক আছে, অনেকেই শুনেছো
বোগেনভিলিয়া, বাট বাগান বিলাস নামটা কম শুনেছো। তো এই বোগেনভিলিয়া এটার ক্ষেত্রেও কিন্তু মানে কন্টক দেখা যায়, কাটা দেখা যায়। নেক্সট চলে আসে আমাদের অঙ্কুশ রোহিণী, মানে হচ্ছে এর হুকের মতো সিস্টেম, তো হুকের মতো এই অঙ্কুশ রোহিণী বা আমাদের এই হুক ক্লাইম্বার্স এটা সাধারণত দেখা যায় আমাদের কাঁঠালি চাপা, এটাও এক ধরনের ফুল গাছ। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের হুক রোহিণী দেখা যায়, ঠিক আছে। বাট কোয়েশ্চেন কোথা থেকে আসতে পারে আমাদের সব থেকে বেশি, এখানে আমাদের কাণ্ড রোহিণী, আকর্ষ রোহিণী আর হচ্ছে তোমার মূল রোহিণী, এই তিনটে থেকে কোয়েশ্চেন আসতে পারে। নিচের দুটো থেকে কোয়েশ্চেন প্রায় আসে না বললেই চলে, ঠিক আছে। কাণ্ডের মধ্যে এখানে কিন্তু বেশ কিছু কাজ আছে, তাই না? প্রত্যেকটা কাণ্ডের আমাদের আলাদা আলাদা তো কাজ আছে, কিন্তু কিছু কাজ আছে যেগুলো স্পেসিফাই, যেরকম হচ্ছে শালক সংশ্লেষে সাহায্য করা, খাদ্য পরিবহন করা, ঠিক আছে, মূলে বা হচ্ছে উদ্ভিদের উপরের কাণ্ডের বিভিন্ন অংশে খাদ্য পরিবহন করা, এই ধরনের যে কাজ এগুলো কিন্তু প্রত্যেকের জন্য হচ্ছে একই। আবার কিছু বিশেষ কাজ, যেরকম এখানে আমরা বলছি রোহিণী বা আরোহণে সাহায্য করা, কিছু কাণ্ড আছে যারা বাষ্পমোচনের হার রোধ করতে সাহায্য করে, সেটাও এক প্রকার কাণ্ডের কাজ। তো কাণ্ডের কাজগুলো তোমাদেরকে একটু ভালো করে বই থেকে পয়েন্ট আউট করেছে দেখতে হবে যে কি কি কাজ আছে। বেসিক কাজগুলো তো প্রথমে মনে রাখতে, এবং তার সাথে সাথে স্পেশাল যে কাজগুলো, অনেক সময় কাণ্ড হচ্ছে তোমার আত্মরক্ষার কাজ করে, অনেক সময় কাণ্ড থেকে নতুন উদ্ভিদ জন্মাচ্ছে, তো এইগুলো হচ্ছে আলাদা আলাদা কাজ আছে, এই কাজগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো নমস্কার, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা কাণ্ডের রূপান্তর দেখবো। ঠিক মূলে যেমন রূপান্তর হয়েছিল কাণ্ডেও রূপান্তর হয়, তো সেইগুলো আমরা দেখবো।